আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই ভিডিওটাও মূলত আমি দুভাগে করার চেষ্টা করব, যেটার প্রথম ভাগে ব্যক্তিগত কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা অনেকেই করছেন। দ্বিতীয় ভাগে এসে আমি মূলত আর্জেন্টিনাকে নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব। তাই যারা ব্যক্তিগত ব্যাপারগুলোতে খুব একটা বেশি আগ্রহী নন, তারা স্কিপ করে যেতে পারেন, পরবর্তী অংশ থেকে দেখতে পারেন। অনেক প্রশ্ন পাচ্ছি। প্রথমত প্রশ্নগুলো আমি দেখি, সেটা কমেন্ট হোক, মেসেঞ্জার হোক, এমনকি ইমেলও অনেকে যোগাযোগ করার চেষ্টা করেন। রিপ্লাই দিতে না পারলেও আমি কিন্তু দেখি ব্যাপারটা, এবং দেখি বলেই আরও একবার একই ব্যাখ্যাটা দিতে এখানে এসেছি। কারণ বিশ্বকাপের মৌসুম তো অনেকেই আছেন যারা এই সময়টাতে কন্টেন্ট বেশি কনজিউম করেন, তারা অনেকে হয়তো বা যারা জানেন না, যারা জানেন তারা স্কিপ করতে পারেন। আরও একবার বললাম, প্রশ্নগুলো কেমন হয়, কেন আগের মতো রেগুলার ভিডিও আসে না, কেন অনেক দেরি করে ভিডিও আসে, কেন একটা ম্যাচ হওয়ার পর ইনস্ট্যান্টলি ভিডিও না এসে অনেক অপেক্ষা করতে হয়, সোশ্যাল মিডিয়াতে কেন অ্যাক্টিভ না, কেন ফেসবুকে ভিডিও ছাড়ি না, এই টাইপের জিনিসপত্র আরও একবার ব্যাখ্যা করি। এখানে আমি গত বছরের অগাস্টে পিএইচডি স্টাডির জন্য যুক্তরাষ্ট্রে এসেছি এবং এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছি। এটাই মূল কারণ। লাইফে একটা বিশাল পরিবর্তন এসেছে এবং এই পিএইচডি স্টাডির কারণে আমার পক্ষে চাইলেও আগের মতো একেবারে ইনস্ট্যান্টলি ভিডিও বানানো লাগাতার এটার পেছনে অনেক অনেক সময় দেওয়া সম্ভব আসলে হচ্ছে না। খুবই আনফর্চুনেট হলেও এটাই আসলে সবচেয়ে বড় সত্য। এখানে ফুটবলকে কেন্দ্র করে যে বিশাল রকমের পরিকল্পনার জায়গা ছিল, যে প্রজেক্টগুলো করার কথা ছিল, সেগুলোর অনেক কিছু থেকে দূরে সরে এসে আমি আরও একবার নিজের পড়াশোনাতে ফিরেছি এবং খুব একটা বেশি সুবিধা এখানে আসলে করতে পারছি না। পিএইচডি স্টাডিতে এমনিতে অনেক সময় দেওয়া লাগে, অনেক বছর পরে যেহেতু পড়াশোনায় ফিরেছি আমার আরও বেশি সময় দেওয়া লাগে। সব কিছু মিলিয়ে এটা অফকোর্স আমার কন্টেন্ট ক্রিয়েশন বা ফুটবল এই ক্যারিয়ারটাতে একটা বিশাল রকমের প্রভাব রেখেছে এবং এটা রাখবে। আমি আরেকটু ব্যাখ্যা করে যদি বলি, একজন পিএইচডি স্টুডেন্টের লাইফস্টাইল যদি আপনারা দেখেন, আপনারা অনেকেই জানেন এখানে পরীক্ষা থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, যে কোনো ভার্সিটি স্টাডির মতো গবেষণায় অনেক অনেক সময় দিতে হয়, ল্যাবে সারাদিন রাত ধরে পড়ে থাকতে হয়, অনেক অনেক মিটিং থাকে, অফিস আওয়ার থাকে। সেই অফিস আওয়ারগুলো মেনটেন করে আপনার এখানে স্যালারি বলেন, স্কলারশিপ বলেন, এই জিনিসগুলো ঠিকঠাক রাখতে হয় এবং কন্টিনিউয়াসলি আপনাকে একের পর এক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। সারাদিন রাত ওই পড়াশোনার একটা আবহে থাকতে হয়। তার উপরে টাইমিংয়ের একটা বড় রকমের ব্যাপার আছে। যে মুহূর্তে আমার এখানে খেলা চলছে, আপনাদের ওখানে গভীর রাত, যখন আপনারা উঠছেন তখন আমাদের এখানে গভীর রাত। সো এই ব্যাপারগুলো নিয়ে সব কিছু মিলিয়ে আসলে ব্যাপারটা সম্ভবকর হবে না। আমি এই এক্সপ্লেনেশনগুলো এই জন্য দিচ্ছি, আমি অহেতুক একটা এক্সপেকটেশন তৈরি করতে চাই না, আমি অহেতুক কোনো রকমের একটা আশা এখানে দিয়ে রাখতে চাই না। কারণ এই জার্নিটা অনেক লম্বা হবে। একটা পিএইচডি ডিগ্রি শেষ করতে 5-6 বছর, কোনো কোনো সময় তার চেয়েও বেশি সময় লাগে। আমার ক্ষেত্রে মাত্র শুরু হয়েছে, খুব একটা বেশি সুবিধাজনক জায়গা থেকে শুরু হয়নি। সো সময় লাগবে এবং এই 5-6 বছরে মনে হয় না যে আমার পক্ষে আগের স্পিডে আগের মতো করে কন্টেন্ট ক্রিয়েশন সম্ভব। কন্টেন্ট ক্রিয়েশনের ওই জায়গাটা থেকে আমি অনেকটুকু আসলে সরে আসতে বাধ্য হয়েছি। ব্যাপারটা বা কারণটা যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে আমি কিন্তু আগে থেকেও অ্যাক্টিভ ছিলাম না, এই মুহূর্তে এসে অ্যাক্টিভ থাকাটা সম্ভব না। অনেক অনেক পজিটিভ জিনিস আছে ফেসবুকে, ফেসবুকে পরিচিতি পাওয়া যায়, ফেসবুকে একটা ফেস ভ্যালু তৈরি করা যায়, যেটা আমি আসলে তৈরি করতে খুব একটা বেশি যে অনেক আগ্রহী ছিলাম এটা না। এই যে এখন ফেস ভিডিও করছি, এখানেও আমি খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কাছে ওই যে ক্লিপ দিয়ে ছোটো ছোটো ছবি দিয়ে ভিডিও করতে বেশি ভালো লাগে। তবে যেহেতু অনেক সময় লাগে এমন টাইপের ক্লিপ বা ছবি বের করতে, সেহেতু মাঝে মধ্যে সংক্ষেপে বলার জন্য এখানে এসে কথা বলছি। এখানে আমি 20-25 মিনিট ধরে কথা বলতে ওই 20-25 মিনিটই সময় লাগে। ঠিক একই রকমের একটা অ্যানালাইসিস 5 মিনিট ধরে করতে হলেও এটার পেছনে 2-3 ঘন্টা আপনার একটা ডেডিকেটেড টাইম অ্যালোকেট করা লাগে। এখানে স্বীকার করতে কোনো দোষ নেই, আমি শর্টকাট পন্থাগুলোতে যাচ্ছি। স্বীকার করতে কোনো দোষ নেই যে এই জায়গাটাতে এসে আমি যথেষ্ট ব্যর্থ হয়েছি এবং এখান থেকে খুব একটা বেশি ফিরে আসার সুযোগ আমার নেই। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কিছু নেগেটিভ সাইড আছে যে জিনিসগুলোতে আমি আর পড়তে চাই না। একটা ফেসবুক পেজ তৈরি করে সেখানে মনিটাইজেশন ইস্যু, সেখানে কপিরাইট ইস্যু, স্ট্রাইক, সেখানে কমেন্ট যুদ্ধ, এমন টাইপের জিনিসে আসলে যাওয়ার দরকার নেই। অনেকে একটু কনসার্ন, আমি জানি আমার প্রতি
ভালোবাসা থেকে অনেকে কনসার্ন যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে আমার চেহারাটা মানুষজন অনেক ভালো করে চিনতেন। ওয়ান্স অ্যাগেন চেনাতে পারলে হয়তো অনেক জায়গা থেকে অনেক ভালো হতে পারতো, তবে ওটা আসলে কখনোই আমাকে সেভাবে আকর্ষণ করেনি, এখনও করছে না, সামনেও হয়তো বা করবে না। তাই খুব একটা বেশি সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের দিকে আমি নিজেও ব্যক্তিগতভাবে যেতে খুব একটা বেশি ইচ্ছুক এর আগেও ছিলাম না। অনেকেই বাকি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখছেন, দেখে একটা হলেও আফসোসে ভুগছেন যে নাইব ভাই বা রিদওয়ান ভাই এই টাইপের কন্টেন্টগুলো বা এভাবে যদি আরও বেশি করে আসতেন তাহলে অনেক বেশি করে পরিচিত হতে পারতেন। আমি যতটুকু পরিচিতি পেয়েছি, যতটুকু রিকগনিশন পেয়েছি আমার জন্য এনাফ। একই সঙ্গে আমি এই জিনিসটা বিলিভ করি যে বাংলাদেশে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর এখন আছে। গত বিশ্বকাপের তুলনায় আপনি যদি এ বিশ্বকাপ কম্পেয়ার করেন, বিশাল রকমের একটা পরিবর্তন এসেছে। আমি যখন 19-20-21 শুরু করেছিলাম, সেই 21 থেকে 26 এসে দাঁড়িয়ে আমি নিজে নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশে এখন টপ ক্লাস অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। আমার চেয়ে বেটার, ফার বেটার কাজ করছেন অনেকে আছেন যাদের আমি নিজে ফ্যান, এবং টোটাল কমিউনিটি 2-1 ছাড়া সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের সাথে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, এবং এটা বাংলাদেশের জন্য ভালো একটা বিষয়। সো এখানে যদি আপনি কন্টেন্ট কম দেখেন, ওই প্ল্যাটফর্মগুলোতে আপনি যদি কন্টেন্ট খোঁজার চেষ্টা করেন, সেটা কোনো দিক থেকে খারাপ কিছু না। কখনোই ফুটবলকে একটা কালচার বানিয়ে ফেলবেন না যে আপনি অমুক কন্টেন্ট ক্রিয়েটরের ফ্যান। টোটাল ফুটবলের ফ্যান হওয়ার চেষ্টা করবেন। যে যেখানে ভালো কাজ করছে সেখানে তাকে সাপোর্ট দেওয়াটা অনেক বেশি করে দরকার, কারণ আমরা এখানে এক টিমে খেলছি। যারা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর হন, মাঝে মধ্যে নানা রকমের ব্লাইন্ড র্যাঙ্কিং, পছন্দ অপছন্দ, অনেকটা মেসি রোনালদোর মতো ব্যালন ডিওর টাইপের একটা অ্যাওয়ার্ড টাইপের র্যাঙ্কিং আমি অনেকগুলো পেজ টেজে দেখি, খুব একটা বেশি আকর্ষণীয় কোনো কিছু মনে হয় না। ওই প্ল্যাটফর্মগুলো আপনাদের দেখা উচিত। এখানে যদি কন্টেন্ট কম আসে, ওখানে আপনারা অনেক ভালো ভালো কন্টেন্ট এই মুহূর্তে পাবেন, আমি নিঃসন্দেহে বলতে পারি। নিঃসন্দেহে জানি আমি কারো নাম নিচ্ছি না, বাট নিঃসন্দেহে এখানে অন্তত 4জন 5জন 6জন আরও অনেক নাম আছেন যারা কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করেন। তার মানে এটা না যে আমার আসলেই স্পোর্টস নিয়ে আর কোনো প্ল্যান নেই, তবে প্ল্যানটা পরিবর্তিত হয়েছে। যেমন যেহেতু আজকে বলছি, একেবারে সোজা কথায় বলি, একটা নেক্সট ফিউচার প্ল্যান আছে। যদি পিএইচডি জার্নিটা শেষ করতে পারি, যদি একটা ভালো জব বা কোনো কিছুতে সেটেল হতে পারি, একটা ভালো রকমের বিনিয়োগ ফান্ড যদি তৈরি করতে পারি, তাহলে ফুটবলকে কেন্দ্র করে একটা বড় রকমের প্ল্যাটফর্ম, কোনো একটা অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্ম, যেটা আমি এর আগেও করার চেষ্টা করেছি, এমন কিছুতে যাওয়া যদি পসিবল হয়, যদি সেই রকমের কোয়ালিফিকেশান থাকে, তাহলে কোনো একটা ফুটবল কেন্দ্রিক প্ল্যাটফর্মের কোনো একটা সকার অথবা ফুটবল ক্লাবের কোনো টেকনিক্যাল পজিশনগুলোতে যাওয়া যায় কি না, কম্পিউটার সায়েন্স রিলেটেড, সেগুলোতে যাওয়া যদি পসিবল হয়, তাহলে ইউএসের বাইরে ইউরোপের অপশানগুলো বা বাংলাদেশেও যদি পসিবল হয়, সে অপশানগুলো একটু ট্রাই করে দেখা। এমন অনেক কিছুই কিন্তু আমার পরিকল্পনার মধ্যে আছে। এমন অনেক কিছুর মাঝখানে আমি ভবিষ্যতে হয়তো বা ট্রাই করব। তাই পরিকল্পনাগুলো অনেকটা ওই দিকে যাচ্ছে। আশা করছি এ ব্যাখ্যাটার পরে এটাকে কেন্দ্র করে আর কোনো প্রশ্ন থাকবে না। এবার পুরোপুরি আর্জেন্টিনা অ্যানালাইসিসে চলে আসি। আচ্ছা, পিওর ট্যাকটিক্যাল এই সকল আলোচনাটা যদি অনেক বেশি করে ভিডিও ক্লিপের মাধ্যমে করা যেত, তাহলে হয়তোবা সুবিধাজনক ব্যাপার হতো। ওয়ান্স অ্যাগেন সরি, এত লম্বা আলোচনা আসলে ক্লিপ বা ইমেজ ভিত্তিক করাটাও অনেক সময় টাফ। একটু মনোযোগ দিয়ে বলার চেষ্টা করবেন। ফরম্যাটটা আপনাদের খুব একটা বেশি পছন্দ না হলেও কথাগুলোতে অনেক বেশি ইনসাইট থাকবে বলে আমি বিশ্বাস করি। আমরা সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা কোন জায়গা থেকে আসলে স্ট্রাগল করেছে সে কথাটা একটু আলোচনা করে নিই চলুন। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পরে এই ম্যাচে সবচেয়ে পজিটিভ যে জায়গাটা ছিল সেটা হচ্ছে আর্জেন্টিনা আর সেটব্যাক করেনি। অনেকটুকু নিচে নেমে এসে প্রতিপক্ষকে অনেক বল দিয়ে আমার হাফে আসো, আমার ডিবক্সের সামনে আসো, তারপরে গিয়ে বল কেড়ে নেওয়ার চেষ্টা করব, এমন টাইপের লো ব্লক বা একেবারে সেটব্যাক ডিফেন্স করেনি আর্জেন্টিনা। তাদের বিখ্যাত কাউন্টার প্রেস করার চেষ্টা করেছে, বলের দখল হারালে সাথে সাথে সেটা রিগেন করার চেষ্টা করেছে এবং দ্রুত অ্যাটাকে ওঠার চেষ্টা করেছে। অ্যাটিটিউডটা ফার বেটার ছিল। এখন সমস্যাটা হচ্ছে স্কালোনির অধীনে আর্জেন্টিনার এই কাউন্টার প্রেসিংটাই কিন্তু আর্জেন্টিনার বিশাল একটা সম্পদ ছিল, এখনও আছে। এবং কাউন্টার প্রেসিংটা যদি সংক্ষেপে বুঝাতে চাই,
বলের দখলটা হারিয়ে ফেললে, প্রতিপক্ষের পায়ে বল গেলে 5, 6 বা 10 সেকেন্ডের মধ্যেই বলটা কেড়ে নেওয়া, 3-4 জন প্লেয়ার মিলে প্রতিপক্ষ প্লেয়ারকে ঘিরে ধরা এবং সেখান থেকে কাউন্টার প্রেস করে পজিশন রিগেন করা। এটা স্কালোনির এ দলটা 2021-এর পরে 21, 22, 23, 24 পর্যন্ত এতটা অসাধারণভাবে করতে পেরেছে যে আর্জেন্টিনার জন্য এটা একটা সিক্রেট ওয়েপন ছিল। ছিল বলতে হচ্ছে এই কারণে যে সিক্রেটটা আর সিক্রেট নেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্যালি আর্জেন্টাইন প্লেয়াররা আনফর্চুনেটলি সেই জায়গাটাতে এখন নেই। এই প্লেয়ারদের বয়সটা বেড়েছে যত সময় গড়িয়েছে, অ্যাজ এ ব্লক একটা ওভারঅল টিম হিসেবে সে কাউন্টার প্রেসিংটা আর্জেন্টিনার কাজ করছে না। আরও যদি নির্দিষ্ট করে বলি, আর্জেন্টিনা 3-4 জন মিলে কাউন্টার প্রেস করে খুব দ্রুত বলটা কেড়ে নিতে পারছে না, এবং প্রথম 5-6 সেকেন্ডের মধ্যে যখন আপনি কেড়ে নিতে না পারেন তখন কিন্তু প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাক করে এবং কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষ যেতে পারছে। ফিজিক্যালি আর্জেন্টিনার প্লেয়াররা যে একেবারে বেস্ট শেফে নেই, এটা একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার। আপনারা রড্রিগো ডিপলকে যদি দেখেন তাহলে তার একটা ফিজিক্যাল যে ডিক্লাইন হয়েছে সেটা স্পষ্টত বুঝতে পারবেন। আর্জেন্টিনার প্লেয়াররা এখনও অনেকে টিকে আছেন তাদের টেকনিক্যালিটির জন্য, তাদের বল প্লেয়িং অ্যাবিলিটির জন্য, অথবা স্কালোনির সিস্টেমটা তারা ভালো বোঝেন এটার জন্য। আগের মতো 1-2 জন ছাড়া অ্যাজ এ হোল টিম ওই ফিজিক্যালিটি, ওই কাউন্টার প্রেস 5-6 সেকেন্ডের মধ্যে বল কেড়ে নেওয়াটা নেই। প্রথম 5-6 সেকেন্ড প্রতিপক্ষ যেহেতু বল লুজ করছে না, কাউন্টার প্রেস কাজ করছে না, সেহেতু কাউন্টার অ্যাটাক খুব বেশি করে হচ্ছে। যখন কাউন্টার প্রেস কাজ করে না আগের মতো, তখন হচ্ছে ইউ হ্যাভ এ সিরিয়াস প্রবলেম, এবং এই প্রবলেমটা সেকেন্ড গোলের ক্ষেত্রে দেখা গিয়েছে। আপনার যখন কাউন্টার প্রেস কাজ করে তখন আপনার অনেক বেশি প্লেয়ারদেরকে সামনে নিয়ে আসতে হয় না, কারণ আপনি জানেন যে আপনি অনেক হাই অন দ্য পিচ থাকলেও বলটা লুজ করলে আপনি 5-6 সেকেন্ডের মধ্যে বলটা নিয়ে ফেলবেন, এবং আপনি আরও একবার অ্যাটাকে চলে আসতে পারবেন। অর্থাৎ অ্যাটাক করছেন, বল লুজ করেছেন, 5-6 সেকেন্ডের মধ্যে বলটা আবার নিয়ে আবার অ্যাটাকে যেতে পারবেন। যেহেতু কাউন্টার প্রেসিং আর্জেন্টিনার আর কাজ করছে না, এ ম্যাচে এসে আর্জেন্টাইন অনেক প্লেয়ারদেরকে অনেকটুকু উপরে উঠে এসে নাম্বার গেমে নিউমেরিক অ্যাডভান্টেজ রাখতে হয়েছে। রিজান্দো, কুটি রোমেরারা অনেকটুকু উপরে উঠে এসেছেন, কাউন্টার প্রেস কাজ করেনি, অনেক বেশি মানুষজনকে সামনে নিয়ে আসতে হয়েছে। আগে কিন্তু এত বেশি মানুষজনকে সামনে নিয়ে আসতে হতো না, 3-4 জন প্লেয়ার থাকলেই তারাই হচ্ছে সকল কাজ করতে পারতেন, কাউন্টার প্রেসে করতে পারতেন, রিগেন করতে পারতেন, আবার অ্যাটাকটা নতুন করে স্টার্ট করতে পারতেন। এখন যেহেতু আরও বেশি মানুষ লাগছে, কাউন্টার অ্যাটাকে এখন আরও বেশি করে গোল খাওয়ার সুযোগ থাকবে। ডিফেন্সিভ ভালনারাবিলিটিটা ট্যাকটিক্যালি আর্জেন্টিনার এখানে এক্সপ্লয়েটেড হচ্ছে। অন টপ অফ দ্যাট, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক থেকেও ডিফেন্সিভলি আর্জেন্টিনার অনেক প্লেয়ার শেপে নেই। সবার আগে দিবু মার্টিনেজই কিন্তু তার ভেরি বেস্ট ফর্মটা বিশ্বকাপে দেখাতে পারছেন না, যেটা আমি আপনি স্বীকার করি না করি কিছু যায় আসে না, কারণ এমিলিয়ানো মার্টিনেজ নিজেই স্বীকার করেছেন এখন পর্যন্ত বিশ্বকাপে তিনি নামের প্রতি সুবিচার করে খেলেননি। নাহুয়েল মোলিনা বা রাইট ব্যাকের ওই জায়গাটা নিয়ে এত বেশি কথাবার্তা বলছি, আরও বলতে চাই না। সংক্ষেপে শেষ করি, রাইট ব্যাক আর্জেন্টিনার জন্য শুধুমাত্র এখন না, যতদিন থেকে আমি ফুটবল দেখছি সেই 2002-06 ওই সময়টা থেকে একটা বিশাল ইস্যু ছিল, এখনও বিশাল রকমের কনসার্ন হিসেবেই আছে। একটা ট্যাকটিক্যালি বেটার ফেজ আর্জেন্টিনা গত ম্যাচে দেখেছে, কারণ লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো বারবার করে উপরে উঠে এসেছেন এবং লেট রানগুলো দিয়েছেন। তাগলিয়াফিকো ওই উইডটা লেফট ব্যাক পজিশন থেকে প্রোভাইড করছিলেন, বারবার করে ওভারল্যাপ করে সামনে যাচ্ছিলেন, এবং তাগলিয়াফিকো সামনে যাচ্ছিলেন বলেই, স্পেসটা অ্যাটাক করেছিলেন বলেই ওই জায়গাতে কিছুটা হলো উইথ আর্জেন্টিনার এসেছিল। রাইট ব্যাক পজিশনে একই রকমের সার্ভিস আশা করাটা আমি আর আশাই করি না। যদি মলিনা, মন্তেল কেউ এমন টাইপের ফুটবল খেলানো, বল লুজ করে তারা ট্র্যাক ব্যাক করে পেছনে গিয়ে সে ডিফেন্সটা করতে পারবেন না। সো প্রথমত কাউন্টার প্রেসিং আগের মতো এফেক্টিভলি কাজ না করা, দ্বিতীয়ত ইন্ডিভিজুয়ালি আর্জেন্টাইন প্লেয়াররা ডিফেন্সিভলি সবচেয়ে বেস্ট পসিবল পারফরমেন্স দিতে না পারা, এই দুটো কারণে ডিফেন্সিভলি এই আর্জেন্টিনা শেকি, এবং আমার কাছে মনে হয় গত বিশ্বকাপের তুলনায় এই বিশ্বকাপে আরও বেশি শেকি, যেটা আমার কাছে আরও বেশি ফ্রাস্ট্রেটিং। আমি এখানে সুগার কোট করে অনেক বেশি করে আশাব্যঞ্জক কথাবার্তা বলতে পারছি না, কারণ এখানে আমার কাছে মনে হয় ধরাটা যদি আর্জেন্টিনা কখনো খায় ডিফেন্সিভ
এই জিনিসগুলো যে লম্বা সময় ধরে আননোটিসড অবস্থায় রয়ে গিয়েছে, সেটার জন্য আর্জেন্টিনা এই ধরাটা খাবে। এখন আমি একটা জনপ্রিয় মতবাদে চলে যাই, উইং প্লে। আমি জানি আমি যদি এ জায়গায় বলি সব কিছুর সমাধান হচ্ছে উইংয়ে একের পর এক উইঙ্গার নামিয়ে দেওয়া, অনেক অনেক আমি এখানে আপনাদের এসে বলবেন যে আপনারা একমত, সহমত, এবং এখানে অনেকেই সত্যিকার অর্থে অনেক উইঙ্গার ইউজ করার কথাবার্তা বলবেন। এখন দেখেন, উইং প্লের বিরুদ্ধে আমি কখনো না, আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে ডিমারিয়া যাওয়ার পরে আর্জেন্টিনা সেভাবে প্রপার উইঙ্গার তৈরি করেনি। মোটেও এই জিনিসটা বলছে না যে আর্জেন্টিনার কাছে উইঙ্গার নেই, কিন্তু এই দলটার সাথে লিওনেল স্কালোনি তাদের সেই কম্বিনেশনটা তার দিকে যাননি। এখন আপনার যেহেতু কাউন্টার প্রেস কাজ করছে না, আপনার যেহেতু উইং বেস একটা সিস্টেমে যেতে হবে, ডিফেন্সিভলি আপনি আরও বেশি থ্রেট ক্রিয়েট হয়তো অনেক সময় করছেন। কারণ উইঙ্গারদেরকে খেলিয়ে আপনি যদি শুধুমাত্র ফাইনাল থার্ডের কথাবার্তা বলেন, একটা সেকেন্ডে জন্য যদি আপনি এই জিনিসটা ভুলে যান যে নিকো গঞ্জালেস এবং জুলিয়ানো সিমিওনারা উইঙ্গার বা উইং ব্যাক না, অর্থাৎ ডিফেন্সিভ কাভারেজ দিবেন না, শুধু বক্স টার্গেট করবেন, উইং টার্গেট করবেন, সেক্ষেত্রে একজন উইঙ্গারকে আপনার সে ফ্রিডমটা দিতে হবে, একজন উইঙ্গারকে সে স্বাধীনতা দিতে হবে যে 1v1 সিচুয়েশানে বল লুজ করলেও তিনি কিছু যায় আসে না, আপনার এনাফ ডিফেন্সিভ কাভারেজ আছে। একটু কঠিন যদি হয়ে যায়, সহজ করে বলি, আনহেল ডিমারিয়ার এই লাইসেন্সটা ছিল, কারণ ডিমারিয়া ওই ক্যালিবারের প্লেয়ার ছিলেন। ডিমারিয়া 1v1 সিচুয়েশনে ড্রিবলিং করে ভেতরে ঢোকার চেষ্টা করবেন, যদি তিনি বল লুজও করেন, পেছনে এখানে রড্রিগো ডি পল আছেন, পেছনে লিয়ান্তো পারাদেসরা আছেন, তারা সামলাবেন, তারা সেই জিনিসটা করবেন, যেটা লিওনেল মেসির ক্ষেত্রে হয়। লিওনেল মেসি যে স্পেসগুলোতে থাকেন সেটার পেছনে একটা ডিফেন্সিভ শিল্ড থাকে। এখন সেই জিনিসটা কাজ করেছে, কারণ প্রথমত ডিমারিয়া অসাধারণ একজন উইঙ্গার ছিলেন, দ্বিতীয়ত ওই সময় আর্জেন্টিনার ওভারঅল ফিজিক্যালিটি অন্যরকম ছিল, আর্জেন্টিনার প্রেসিং অ্যাবিলিটি অন্যরকম ছিল, আর্জেন্টিনার বল রিগেন করা অ্যাবিলিটি অন্যরকম ছিল। এখন সেই অ্যাবিলিটিটা অনেকটা মিসিং। সেক্ষেত্রে এখন উইঙ্গারকে নামিয়ে আরও বেশি করে রিস্কি সিচুয়েশান তৈরি করা যায় এবং তৈরি করার সম্ভাবনা থাকে। একজন কোচ হিসেবে আপনি সেই রিস্কি অপশানের দিকে যাবেন নাকি এখনও আপনি হচ্ছে গিয়ে রিস্ক ফ্রি খেলার চেষ্টা করবেন, সেটা বিশাল প্রশ্ন। আমি সে প্রশ্নের দিকে যাচ্ছি না। এর উপর আরও একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এই যে নিকো গঞ্জালেসের কথা আপনারা এত ভালো বলছেন, সেই নিকো গঞ্জালেসকেই কিন্তু কিছুদিন আগ পর্যন্ত অনেকে সহ্য করতে পারতো না, তিনি বল লুজ করান এটার জন্য। যে জুলিয়ানো সিমিওনের কথা বলছেন, যেটা আমি জুলিয়ানো সিমিওনিকে চাই, বিকজ আই নো মলিনা মন্তিয়াল কী করতে পারেন, কী করছেন, যে কারণে আমি চাই আসলে এখানে সিমিওনে খেলুন, অথবা প্যালাসিওসও একটা বেটার অপশন হতে পারে। কিন্তু জুলিয়ানো সিমিওনো কিন্তু 1v1 সিচুয়েশনে দ্য বেস্ট উইঙ্গার নন, দে আর নট ডিমারিয়া, ইভেন দে আর নট দ্যাট টাইপ অফ উইঙ্গার যারা 1v1 সিচুয়েশনে বল উইন করবেন, যারা ফাইনাল থার্ডে চান্সেস মিস করবেন না, তারা কিন্তু চান্স মিস করেন। এটাও একটা রিস্কি ব্যাপার। ওয়ান্স অ্যাগেন, উইঙ্গার খেলানো সমস্যা না, কিন্তু এখানে অপশান না রাখা বা এখানে ডিমারিয়া রিপ্লেসমেন্ট পসিবল না হলেও এমন কাউকে না রাখা যারা এমন সিচুয়েশানে 1v1 ভালো করতে পারতেন, সেটা না রাখাটা বিশাল একটা পয়েন্ট হতে পারে, ডিসকাশনটা হতে পারে। এখানেই বিরক্ত হয়ে যাবেন না, আমি এটা বলছি না যে হচ্ছে তার মানে তাদেরকে খেলানোই যাবে না, একটু পরে আসছি। অনেকে এখানে গার্নাচোকে নিয়ে আসবেন, গার্নাচোর পারফরমেন্স যারা দেখেছেন, ধারাবাহিক পারফরমেন্স তিনি দিতে পারেননি। উইংয়ে আপনি যদি মাতিয়াস সুলের কথা বলেন, তিনি একটা অপশান হতে পারতেন। প্রেস্তিয়ানির কথাও যদি বলেন, টোটালি প্রিপেয়ার্ড প্রোডাক্ট ছিলেন না। এমিলিয়ানো বুয়েন্দিয়া উইঙ্গার নন। আমি এই ডিসকাশনে যেতেই চাই না যেখানে এমিলিয়ানো বুয়েন্দিয়া একজন নাম্বার 10কে, অনেকটা নিকো পাস টাইপের প্রোফাইলকে আপনি উইঙ্গার বানিয়ে ফেলবেন, এটা হতে পারে না। ওই প্রোফাইলের প্লেয়ার উনি নন। আচ্ছা, এখন কথাটা হচ্ছে তার মানে কি উইঙ্গার আর্জেন্টিনা একেবারে খেলাবে না? লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকোর লেট রান ওভারল্যাপ করিয়ে ওই সাইডটাতে তো উইট আনা গিয়েছে, লেফট সাইডটাতে তো উইট আনা গিয়েছে। রাইট সাইডে আমার কাছে মনে হয় এখন সময় এসেছে এখানে জুলিয়ানো সিমিওনি অথবা নিকো গঞ্জালেজও হতে পারেন। রাইট সাইডে নিকো গঞ্জালেজ একটা অপশন হতে পারেন, একটা অপশন অন্তত একটা সাইডে একটা উইথ ধরে রাখার মতো প্লেয়ার খেলানো হোক, ওই ফ্রিডমটা তাকে এখানে দেওয়া হোক।
আমি জানি একটা ম্যাচের ৪৫ মিনিট যদি নিকো বা জুলিয়ানোর ভালো না যায় তাহলে আবার সে আলোচনাটা আসবে, এবার তাদেরকে নিয়ে সমালোচনা হবে। বাট আমি তারপরও মনে করি যে ওই একটা সুপার অ্যাটাকিং সাহসী পদক্ষেপ লিওনেল স্কালোনি নেন। এক্ষেত্রে রাইট ব্যাক পজিশন বা উইং ব্যাক হিসেবে সিমিওনেকে খেলানো কিংবা প্যালাসিওসের মতো একেবারে আনকোরা কোনো একটা অপশানে যদি আপনি যান, আমি সেটাকে সাপোর্ট করি। কারণ আমার কাছে মনে হয় উই হ্যাভ হ্যাড enough of Molina Montiel. It will not work. Most probably it will not work. So এটাতে আমি সম্পূর্ণ একমত যে এখানে আপনি সিমিওনি বলেন, এখানে আপনি যদি প্যালাসিয়াস হয় প্যালাসিয়াসকে খেলাতেই পারেন। লো সেলসোকে কেন্দ্র করে যে রকমের সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সেলসো একজন ক্রিয়েটিভ ফুটবলার, এবং সেলসো যখন খেলেন তখন তাকে সেই ক্রিয়েটিভ ফ্রিডমটা আপনার দিতে হবে। অর্থাৎ এখানে এটা মানতে হবে যে লো সেলসো ডিফেন্সিভ কাভারের চেয়ে ফাইনাল থার্ডে অ্যাক্টিভিটি বেশি করবেন। এখন আরও একটা সমস্যা হয়ে গিয়েছে, গত বিশ্বকাপে এনজো ফার্নান্দেজ খেলেছিলেন ডিএম হিসেবে, যে কন্ট্রোলার হিসেবে, ম্যাক অ্যালিস্টার খেলেছিলেন তার সামনের ক্রিয়েটিভ হাবটা হিসেবে, এবং তাদের কম্বিনেশনটা অসাধারণ ছিল। এখন ক্লাব ফুটবলে তাদের পজিশন, তাদের রোল চেঞ্জ হয়েছে। এনজো তার ক্লাবে, ম্যাক তার ক্লাবে এখন আগের সে রোলটাতে, আর্জেন্টিনার রোলটাতে খেলেন না। তাদেরকে ওই পজিশনে রাখতে গিয়ে এটাও কিন্তু স্কালোনির জন্য একটা সমস্যার কারণ হয়েছে। শেষ মুহূর্তে তাকে পারাদেসের কাছে যেতে হয়েছে, এবং পারাদেস একটা ম্যাচে দেখিয়েছেন যে স্টিল ওই পজিশনে কেন তাকে সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বলা হয়। এবং এ ম্যাচের আগে লিওনেল স্কালোনি নিজেও বলেছেন যে এই পজিশনে পারাদেস ফিট থাকলে এখনও বিশ্বের অন্যতম সেরা। পারাদেস জাতীয় দলে একটা পারফরমেন্সে এই জিনিসটা দেখিয়েছেন। সামনে পারাদেসকে ক্যারি করতে হবে, এবং এই মুহূর্তে পারাদেসের ফিটনেস নিয়ে আমার শুধুমাত্র কনসার্ন, এছাড়া তার কোয়ালিটি নিয়ে কোনো কনসার্ন নেই। এখন এখানে পারাদেসের সাথে এনজো খেললে, ম্যাক খেললে, ফোর্থ একটা অপশান হিসেবে লো সেলসো অফকোর্স আসতেই পারেন, এবং মিডফিল্ডে তাকে সেই জিনিসটা দেয়া যেতে পারে। সেক্ষেত্রে রড্রিগো ডিপলকে স্যাক্রিফাইস করতে হবে, এবং একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে ডিপলের যে ডিফেন্সিভ অ্যাবিলিটি ছিল সেই সেলসোর কাছ থেকে আপনি সেই ডিফেন্সিভ অ্যাক্টিভিটি দেখতে পারবেন না। ডিপলের বেলাও একটা বড় রকমের কনসার্নের জায়গা। এই যে খারাপ খেলছেন, শ্যুট করে দেখবেন একটা ম্যাচে এত বেশি করে তার মোরাল বুস্টিং পারফরমেন্স দিবেন যে নিজের যে ভালো খেলবেন পুরো দলকে টেনে তুলবেন, পরবর্তী ম্যাচে আবার ফ্লপ খেলবেন। এই যে এত ইনকনসিস্টেন্সি, এত যে আপ অ্যান্ড ডাউন পারফরমেন্সের, এটাও একটা হিউজ কনসার্ন। এটাও কোচের জন্য সুখকর কোনো ব্যাপার নয়। নিকো পাজের মতো একজন প্লেয়ারকে আপনি যদি ফাইনাল থার্ডে খেলান এবং তাকে যদি বলেন যে ডোন্ট বি লিওনেল মেসি, ডোন্ট ট্রাই টু ইমিটেট লিওনেল মেসির স্পেসটা ব্যবহার করবেন না, কখনোই করা যাবে না। তার মানে হচ্ছে আপনি একজন আর্টিস্টকে বলেছেন পেইন্ট করতে হবে, কিন্তু আপনি তাকে বলেছেন তিনি এক আঙ্গুল দিয়ে পেইন্ট করবেন, তিনি দুটো আঙ্গুলও ইউজ করতে পারবেন না। আমার উদাহরণটাকে আপনারা বুঝেছেন কিনা কমেন্টে জানানোর চেষ্টা করবেন। নিকো পাজের মতো একজন প্লেয়ারকে ফ্রি রোল আপনার দিতে হবে। আপনাকে বলতে হবে যে তুমি যখন যেখানে মুভ করো, ইউ গট দ্য ফ্রিডম, যেটা লিওনেল মেসি পান। যতদিন লিওনেল মেসি আছেন, আনফর্চুনেটলি নিকো পাজ সেই ফ্রিডমটা পাবেন না। যতদিন নিকো পাজ সেই ফ্রিডমটা পাবেন না, ততদিন নিকো পাজকে আসলে সেভাবে কাজে লাগানো যাবে না। ওয়ান্স এগেন সে এটা দিবালা, মেসি সে একই রকমের সিচুয়েশান। এখন কথা হচ্ছে এটা থেকে সলিউশনের উপায় কী? তার মানে কি কোনোভাবেই এ প্লেয়ারদেরকে খেলানো যাবে না? যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটিং বা মিসিং বলে মনে হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট 11-এ খেলানো যায় না। এটা হয়তো বা স্কালোনিকে ডিফেন্ড করেই অনেকগুলো কথাবার্তা বললাম, কিন্তু বদলি হিসেবে নেমে আমরা যদি এখনও প্যালাসিওসকে না দেখি, এখনও যদি আমরা ভ্যালেন্টিন বার্কোকে না দেখি, এখনও যদি আমরা জুলিয়ানো সিমিওনিকে না দেখি, তাহলে আর কখন দেখব? বিশ্বকাপ তো আর নেই। বিশ্বকাপ যেহেতু আপনি শেষ ফেজটাতে চলে আসছেন, তাহলে আপনি এই প্লেয়ারদেরকে যদি একেবারে আনইউজড রাখবেন, তাহলে বিশ্বকাপের স্কোয়াডে এনেছিলেন নেই বা কেন? এটাও একটা কনসার্ন আমার কাছে। এই ইকুয়েশনটা এখন পর্যন্ত মাথায় আসছে না। এই প্লেয়ারদেরকে নিয়ে আসলে স্কালোনির শেষমেশ প্ল্যান কী ছিল? তার আগে শুধুমাত্র ব্যাকআপ অপশান ছিলেন কি না? কারণ বার্কোর মতো একজন প্লেয়ার ব্যাকআপের চেয়েও আর একটু বেশি হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। এই যে আমি অনেক কথাবার্তা বললাম, এটা একটা এন্ট্যাঙ্গলমেন্ট তৈরি করে, একটা হাঁসফাঁস সিচুয়েশান তৈরি করে। এটা স্কালোনির জন্য, পাবলো আইমারদের জন্য একটা হাঁসফাঁস সিচুয়েশান তৈরি করছে।
ট্যাকটিক্যালি তারা একটা অবরুদ্ধ জায়গায় চলে আসছেন। এটা আর্জেন্টিনার ফাইনাল থার্ড ইকুয়েশনের মধ্যে অনেকটা ন্যারো স্পেসের মধ্যে আটকে পড়ে যাওয়ার মতো সিচুয়েশন হচ্ছে। জানি এটার পরে গালিও আপনারা অনেকে দিতে পারেন, বাট এই যে লিওনেল মেসির আমরা এত সুপারলেটিভ পারফরমেন্স দেখছি, আউট অফ দ্য ওয়ার্ল্ড পারফরমেন্স দেখছি, এত কিছুর পরও এটাও মানতে হবে যে লিওনেল মেসি এখন ফাস্ট ড্রিবলিং আগের মতো করতে পারেন না। এখন লিওনেল মেসি 2-3 জন 4জনকে ড্রিবল করে একেবারে কুইকলি হচ্ছে স্পেস বের করে আনবেন, এটা লিওনেল মেসির কাছ থেকে এখন আশা করা যায় না, এ বয়সে তো একেবারেই যায় না। যেটার কারণে আপনি লিও মেসিকে বাদ দিয়ে বাকিদের যদি স্পেস তৈরি করার দায়িত্ব দেখেন, সর্বশেষ ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি, সেটাও কিন্তু হচ্ছে না। বাকি প্লেয়াররা জাস্ট লিও মেসির দিকে তাকিয়ে থাকছেন, লিও মেসি কিছু করবেন। কেন তাকিয়ে থাকছেন? একটা বড় কারণ, তারা সবসময় লিও মেসির দিকে তাকিয়ে ছিলেন। লিও মেসি প্লে মেকার হিসেবে এই জিনিসগুলো করতেন, এখন লিও মেসিকে গোল স্কোরিংয়ে ফোকাস করতে হচ্ছে। চাইলেও একই সাথে আপনি গোল স্কোরিং জোন, প্লে মেকিং জোন দুটো জায়গায় থাকতে পারবেন না। আপনি তো নিজেকে কপি পেস্ট করে দুটো জায়গায় দুটো মেসি রাখতে পারবেন না। অ্যান্টেঙ্গেলমেন্ট, আমি আরও একবার বলছি, একটা হাঁসফাঁস সিচুয়েশন আর্জেন্টিনার থিঙ্ক ট্যাঙ্কে তৈরি হচ্ছে। আমি যতটুকু ফুটবল বুঝি আমি আমার জায়গা থেকে বলছি, আমি জানি না বাকিরা কোথা থেকে দেখছেন। অনেকেই অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলতে পারেন যে আর্জেন্টিনা এত কঠিন সিচুয়েশন থেকে যদি ফিরে আসতে পারে, এটাই চ্যাম্পিয়ন মেন্টালিটি, এটাই আর্জেন্টিনাকে আরও একবার চ্যাম্পিয়নশিপের পথে নিয়ে যাবে। আমি যে সকল কথাবার্তা বললাম এটা টু নেগেটিভ, তাহলে আমি বলবো যে আমি অনেক বেশি করে চাই, আমরা সকলেই বেশি করে চাই যে আপনার কথা যাতে ঠিক হয়, যাতে করে আমি সম্পূর্ণ রকমের ভুল হই, আপনি যাতে করে চ্যাম্পিয়ন হন। অফকোর্স আর্জেন্টিনা হ্যাজ দিস চ্যাম্পিয়ন মেন্টালিটি। আর্জেন্টিনার কাছে যতদিন লিওনেল মেসি আছে বিন্দুমাত্র ডাউট নেই, শেষ মুহূর্ত পর্যন্ত ফাইটিং অ্যাটিটিউড আছে। তবে এটা তো সিনেমা না যে ক্লাইম্যাক্সে এসে হিরো একা প্রত্যেক ভিলেনকে এভাবে ঘুষি মেরে শেষ মুহূর্তে এসে নায়িকাকে উদ্ধার করে নিয়ে যাবেন। লিও মেসি যেটা ম্যাচের পর ম্যাচ করছেন, কোনো না কোনো জায়গা থেকে এসে আপনার তো সিস্টেমটাও কাজ করা লাগবে, সেই সিস্টেমটা কাজ করছে না এই হাঁসফাঁস সিচুয়েশানগুলোর কারণে, এই প্রবলেমগুলোর কারণে, এই কাউন্টার প্রেসিংটা আগের মতো কাজ না করা, ডিফেন্সিভলি প্লেয়াররা তাদের নামের প্রতি সুবিচার করে খেলতে না পারা, উইংয়ে যথেষ্ট অপশান ক্রিয়েট না করা, যেহেতু অপশান ক্রিয়েট হয়নি সেহেতু এমন উইঙ্গার না থাকা যিনি 1 vs 1 সিচুয়েশানে নিশ্চিত আপনাকে সাফল্য এনে দেবেন, এমন উইঙ্গার থাকলেও তাদেরকে কাভার আপ করার জন্য যথেষ্ট ফিজিক্যাল প্রোফাইল তারা আছেন, প্লেয়াররা আগের মতো আছেন, কিন্তু ফিজিক্যাল অ্যাবিলিটির একটা ডাউনগ্রেড হওয়া, ট্যাকটিক্যালি এখানে অনেক কিছু আর্জেন্টিনার পক্ষে নেই, অনেক কিছু টু বি অনেস্ট আর্জেন্টিনার পক্ষে নেই। ফর্চুনেটলি এখানে একটা করে ম্যাচ হয়, আপনি পরবর্তী ম্যাচও একটা আলাদা যুদ্ধ, তারপরের ম্যাচ যদি আর্জেন্টিনা কোয়ালিফাই করতে পারে সেটাও একটা আলাদা যুদ্ধ। প্রত্যেকটা জিনিস একটা করে ব্যাটল জয় করার মতো ব্যাপার তো। তাহলে এখনও আমি এদিকে তাকিয়ে আছি যে ওয়ান ফাইন মর্নিং স্কালোনি ট্যাকটিক্যালি এমন কিছু করে ফেলবেন যেটার মাধ্যমে আর্জেন্টিনা আরও একটা বড় রকমের কামব্যাক ওয়েল কন্ট্রোল ম্যাচ খেলবে, ওই ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে যে ম্যাচটা খেলেছিল তেমন টাইপের একটা ম্যাচ খেলবে যেখানে আর্জেন্টিনা পুরোটুকু কন্ট্রোল করবে। ট্যাকটিক্যালি লিয়ান্দ্রো পারেদেসের উপর নির্ভরতা রাখাও আমার কাছে একটা বিশাল রকমের ব্রিলিয়ান্স। ট্যাকটিক্স সবসময় একটা বৃত্ত এঁকে ছক এঁকে সেটা দেখাতে হবে এমন না, মাঝে মধ্যে এটাও একটা বড় রকমের ট্যাকটিক্স একজন কোচের, যে তিনি পরীক্ষিত একজন প্লেয়ারের উপর নির্ভরতা রেখেছেন, তাকে নামিয়েছেন এবং তিনি এত অসাধারণভাবে একটা ট্যাকল করেছেন, পুরো গেমের টেম্পোটা ডিকটেট করেছেন, এটাও একটা অসাধারণ ট্যাকটিক্স। বাট ওই এন্টেঙ্গেলমেন্টটা থেকে, ওই হাসফাস সিচুয়েশানটা থেকে স্কালোনি বের হয়ে আসতে পারবেন কি না পরবর্তী ম্যাচগুলোতে, সেটা আমার দেখার মতো সবচেয়ে বড় ব্যাপার। এখানে এটা বলে লাভ নেই যে সুইজারল্যান্ড অ্যাজ এ টিম ভালো কোনো কিছু না, আর্জেন্টিনা অ্যাজ এ টিম অনেকটুকু এগিয়ে থাকে। কাগজে কলমে শক্তিমত্তা এই জিনিসগুলো নক আউটে খুব একটা বেশি কাজ করে না। ওই 90 মিনিটে 120 মিনিটে আপনি যদি ভালো খেলতে পারেন ওই দিনটা আপনার হয়ে যায়। এতদিনে বা এতক্ষণে সর্বশেষ দুটো ম্যাচে নিশ্চয়ই আপনারা বুঝেছেন। আমার কাছে বিশ্বকাপের এখন পর্যন্ত জার্নিটা লিওনেল মেসির অসাধারণ কিছু মোমেন্ট, বিশ্বাস করা যায় না অতিমানবী এমন কিছু পারফরমেন্স, এবং এটার পাশাপাশি লিওনেল স্ক্যালোনি পাবলো আইমারদের হাঁসফাঁস করতে করতে আটকা পড়ে যাওয়া, এটার মধ্য দিয়ে যাচ্ছে। এই সিচুয়েশান থেকে
বের হয়ে স্কালোনি আসতে পারবেন কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন। যদি পারেন তাহলে আর্জেন্টিনার জন্য সামনে অনেক কিছু আছে, যদি না পারেন তাহলে এই সিচুয়েশনটায় আর্জেন্টিনার জন্য আসলে সত্যিকার অর্থে ফ্রাস্ট্রেটিং একটা জার্নি হবে। পজিটিভিটি দিয়ে শেষ করি। চ্যাম্পিয়ন ম্যাটার্নিটি লিওনেল মেসি দেখিয়েছেন, নিজে একা টেনে তুলেছেন। এখন স্কালোনিদেরও সময় এসেছে, বাকি প্লেয়ারদের সময় এসেছে লিওনেল মেসিকে কম্পেনসেট করা, কিছুটা হলেও লিওনেল মেসির দিকে তাকিয়ে হলেও ট্যাকটিক্যালি এমন কিছু করা, প্লেয়ারদের নিজেদের জায়গা থেকে এমন কিছু করা যেখানে প্রত্যেকটা প্লেয়ার চার্জড আপ হবেন এবং আর্জেন্টিনার সে নিজেকে উজ্জীবিত করে নিজের কাছ থেকে শেষ মুহূর্তে একেবারে শেষ নিঃশ্বাস দিয়ে ভালো কিছু করার একটা অদম্য রকমের ক্ষমতা আছে। আমি পরবর্তী ম্যাচগুলোতে ফুটবলের বাইরে গিয়ে সে অদম্য ক্ষমতা দেখার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ সবাইকে।